আমি তখন ট্রেনের কেবিনে বসে স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। আমার বিয়ে এমন একটি লোকের সাথে হয়েছে যাকে আমি কখনো দেখিনি। বাবা মা অনেক বড় ঘর পেয়ে ছেলে না দেখে আমাকে বিয়ে দিয়ে দিল। স্বামীর জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ করে আমার চোখ মুছে গেল। অর্থাৎ আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখলাম একটা লোক শেরওয়ানি পরে আমার কেবিনে ঢুকল। আমি ভাবলাম, যেহেতু শেরওয়ানি পরে এসেছে তাহলে তো সেই আমার স্বামী। তাই আমি তাকে কোনো বাধা দেই নাই। লোকটি এসে আমাকে কিছু না বলে আমার অলংকার খুলে একটি পুটলির মধ্যে রাখল। তারপর আমার সাথে কোনো কথা না বলে খুব নোংরামি করার চেষ্টা করছে। আমি আমার স্বামী ভেবে তার সাথে মন খুলে যা করলাম। তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি মনোযোগ সহকারে তোমরা পুরো গল্পটা শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমাদের ছোট্ট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আমার নাম সুস্মিতা সেন। আজকে আমার বিয়ের দিন। তাই আমাদের বাড়িতে বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র ধুমধামে হচ্ছিল। আমার বাবা আমাকে এইচএসসি পড়ানোর পরেই আমার বিয়ে পাকা করে দেন। আমাদের গ্রামে এরকমই হতো। এখানে মেয়েদের খুবই কম পড়াশোনা করানো হতো। এই গ্রামের মেয়েরা কোনোরকম ভাবে 18 বছর হলেই তাদেরকে বিয়ে দিয়ে এখান থেকে বিদায় করে দেওয়া হতো। আমার বাবা তবু আমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছিল। তা না হলে আমাদের গ্রামের বেশিরভাগ মেয়ে ক্লাস 10 অবধি পড়াশোনা করতে পেরেছিল। আমরা গরিব পরিবারে ছিলাম, কিন্তু আমার বিয়ে আমাদের থেকেও ধনী পরিবারে হচ্ছিল। আমরা 2 ভাই বোন। ভাই আমার থেকে ছোট। আমি নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন মনের মধ্যে সাজিয়ে রেখেছিলাম। কেননা বিয়ের আগে আমি নিজের মনের মতো কোনো জিনিসই কিনতে পারিনি। কারণ আমার বাবা মা গরিব। আমি কোনো জিনিসের বায়না করলে আমার মা আমাকে এটাই বলতো যে আমি যেন আমার হৃদয়ের সমস্ত স্বপ্ন আমার স্বামীর সাথে পূরণ করি। আমি আশা করেছিলাম যে আমার স্বামী আমার সমস্ত স্বপ্নের মান রাখবে আর আমাকে ভালো করে বুঝবে। কিন্তু কিছু কিছু জিনিস এমন ছিল যাতে আমি খুব দুঃখ পাচ্ছিলাম। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার বাবার বাড়ি থেকে বিয়ের যৌতুক হিসেবে যা যা জিনিস দেওয়া হয়েছিল তাতে তারা বিভিন্ন রকমের খুঁত খুঁজে বের করতে শুরু করেছিল আর আমার বাবার কাছে আরও জিনিসের দাবি করেছিল। আমি এই কারণেই অনেকবার আমার বাবাকে বলেছিলাম যে বাবা, এরকম বাড়িতে সম্বন্ধ করা উচিত না। কিন্তু আমার বাবা সব সময় বলতো যে ওরা বলল মানুষ, এই কারণে ওদের সামনে তো আমাদের কিছুটা নিচু হতেই হবে আর তাদের ডিমান্ড কেউ পূরণ করতে হবে। আর এটাই আমাদের সবার জন্য ভালো হবে। কেননা আমি তোকে সচ্ছল পরিবারে বিয়ে দিতে চাই। একবার তোর বিয়ে হয়ে গেলে তারপরে আর কোনো অসুবিধাই হবে না। আর তবেই তো তুই বাড়িতে সুখে থাকবি। আমার নিজের বাবার কথা মাঝে মাঝে ঠিক মনে হতো। কখনো কখনো আমি নিজেই বুঝতে পারতাম না যে না জানি আমার ভবিষ্যৎ কি হবে। যখন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে তখন থেকে এখনো অবধি আমি আমার হবু স্বামীকে দেখিনি। কেননা আমাদের এখানে নিয়ম ছিল যে বিয়ের আগে ছেলে মেয়ে একে অপরকে দেখবে না, শুধুমাত্র পরিবারের লোকেরাই দেখবে আর তাদের পছন্দমতো বিয়ে ঠিক করে দেওয়া হবে। আমি তো ছোটবেলা থেকেই দেখতে খুব সুন্দরী। এই কারণেই আমার হবু স্বামীর বাড়ির লোকেরা যখন আমাকে প্রথমবার দেখল তখন তারা সঙ্গে সঙ্গে আমাকে পছন্দ করে নেয়। তারা আমাদের গ্রাম থেকে অনেক দূরে দিল্লিতে থাকত। এই কারণেই খুব বেশি বরযাত্রী আমার বিয়েতে আসবেন না। কিন্তু যত কম লোক আসুক না কেন, বিয়েতে অনেক রকমের ঝামেলা থাকে। এই কারণেই আমার বাবা আমার বিয়ের সমস্ত ব্যবস্থাপনা নিয়ে খুব টেনশনে ছিলেন আর চিন্তা করতে লাগলেন কিভাবে বিয়ের সমস্ত কিছু ঠিকঠাকভাবে করা যায়। যাই হোক, আমার বিয়ে নির্ঝঞ্ঝাটে হয়ে গেল। এরপরে বিয়ের সমস্ত নিয়মকানুন শেষ হলে আমি বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে সন্ধেবেলা রেলওয়ে স্টেশনে এসে গেলাম। আমার হৃদয়ে বারবার আমার স্বামীর মুখ দেখার জন্য অস্থির হয়ে উঠেছিল। কিন্তু মুখ তো দূরের কথা, আমি আমার স্বামীকে একনজরে দেখতে পেলাম না। কেননা আমার শ্বশুর বাড়ির লোকেরা একটা লম্বা ঘুমটা আমার মুখের উপরে টেনে দিয়ে রেখেছিল। তার উপরে আমার শ্বশুর বাড়ির মহিলারা ছিল, আমার শাশুড়ি, ননদ, আরও অনেক আত্মীয় স্বজন ছিল। তারা সবাই আমাকে একেবারে ঘিরে রেখেছিল, যার কারণে আমি আমার স্বামীকে না কিছু বলতে পারছিলাম না তো তাকে এক ঝলক দেখতে পাচ্ছিলাম। তারপর আমি নিজের মনকে বোঝালাম যে আর তো মাত্র কিছু সময়ের ব্যাপার।
কিছুক্ষণ পরে ট্রেন স্টেশনে এলে আমরা সবাই মিলে ট্রেনে উঠে বসব। তখন আমার স্বামী আমার পাশে এসে যাবে। এই কারণে আমাকে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। এটুকু অপেক্ষা তো আমি করতেই পারি। আমি জানি আমার স্বামী আমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে, যেরকম আমি অস্থির হয়ে আছি। আমি মনে মনে খুশি ছিলাম যে আমার স্বামী যখন আমাকে প্রথমবার দেখবে তখন আমার সৌন্দর্য দেখে হতভম্ব হয়ে যাবে, আর না জানি সে আমার কত প্রশংসা করবে। আমি এই সমস্ত কথাই ভেবে ভেবে বারবার পুলকিত হচ্ছিলাম, আর মনে মনে খুব খুশি হচ্ছিলাম। কিছু সময় পরে আমাদের ট্রেন স্টেশনে এসে গেল, আর আমরা সবাই নিজেদের বুক করা ক্যাবে উঠে বসে গেলাম। এখনও আমার শাশুড়ি আর আমার নন্দ আমার সঙ্গে আঠার মতো লেগে রইল। আমার শাশুড়ি আমার কাছে এসে বসল আর বলতে লাগল, বৌমা, নিজের ঘোমটা সরিয়ে আমাকেও তো একটু নিজের মুখটা দেখাও। আমিও তো আমার হৃদয় ভরে আমার ছেলে সুমিতের নববধূকে দেখি। তার কথা শুনে আমি দীর্ঘশ্বাস ছেড়ে মাথা থেকে তাড়াতাড়ি করে নিজের ঘণ্টা মুখ থেকে উঠিয়ে দিলাম। কিন্তু আমি আমার চোখ নিচু করে রেখেছিলাম। আমার মুখ দেখে আমার শাশুড়ি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইলাম। তারপরে সে আর যে সমস্ত আত্মীয়রা ছিল তারা বলতে লাগল, সমিতির মতো একদমই চাঁদের মতো হয়েছে, আমাদের সমিতির ভাগ্য খুলে গেছে। তার উত্তরে তাড়াতাড়ি করে আমার শাশুড়ি বললেন, কপাল তো এই মেয়ের খুলে গেছে, যে আমার 7 রাজার ধন আমার ছেলে সুমিতকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। না হলে তো কত ভালো ভাল মেয়ে আমার স্বামীর জন্য পাগল হয়েছিল। আমার শাশুড়ি আমাকে সুন্দর করে বোঝাতে লাগলেন যে, দেখো, আমার সুমিতের সবসময় খেয়াল রাখবে, আর ওর কোনো কথাতেই কখনো না করবেন না। ও যে রকম বলবে চুপচাপ সে রকম করে দেবে। ও এখন থেকে তোমার স্বামী, ওর সাথে মিলেমিশে থাকা তোমার কর্তব্য। এই কারণে ওর সঙ্গে ভালোভাবে থাকবে, বুঝেছ? আর সংসারের সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করবে। বেশি ঢং ঢং দেখানোর কোনো দরকার নেই, কেননা আমাদের ওখানে মেয়েদের নতুন নতুন বাহানা কেউই দেখতে চায় না। এই কারণে তুমিও এই আশা করবে না যে তুমি সমিতির সঙ্গে যে কোনো করা করতে পারবে। যদি তুমি ওকে খুশি রাখো তাহলে রাখবে। ব্যাস, আমি চুপচাপ নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম। কিছু সময় পরে আমার শ্বশুর আমাদের কেবিনে এসে পড়লেন, আর আমার শাশুড়িকে বলতে লাগলেন, যাক বাবা, খুব ভালো হয়েছে, যেসব কিছু খুব ভালোভাবে কেটে গেছে। আমার শাশুড়ি বলতে লাগলেন, হ্যাঁ, ভালো তো হয়েছে, ব্যবস্থাপনা ওর বাপ ঠিকঠাকই করেছিল, কিন্তু সে আমাদের জন্য যে কামরা বুক করে দিয়েছে এটা সস্তা মনে হচ্ছে। আরও একটু ভালো কেবিন যদি বুক করে দিত তাহলে তার কি এমন অসুবিধা হতো? এই কথা শুনে আমার শ্বশুর বলতে লাগলেন, আরে এখন ছাড়ো এসব কথা, কি তুমি সামান্য একটা জিনিস নিয়ে পড়ে রয়েছ? তখন আমার শাশুড়ি বলতে লাগলেন যে, আরে, যেটা বলার মতো কথা সেটা তো বলতেই হবে। আমরা এত বড় ফ্যামিলির মানুষ, আমাদের কোনো জিনিসের কোনো অভাব হওয়া উচিত না। এখনও তো কাপড় চোপড় আর অন্যান্য জিনিসও দেখা বাকি আছে। যদি আমার কোনো জিনিসের গর্ব মনে হয় তাহলে আমি বাবাকে ডেকে সমস্ত উসুল করে নেব। আমার শাশুড়ির এই সমস্ত কথাতে আমার শ্বশুর হাতে মাথা নাড়িয়ে কেবিন থেকে বাইরে চলে গেল। এরপরে আমার শাশুড়ি নিজের মেয়ে মানে আমার নন্দকে বলতে লাগল, হ্যাঁ, যাই হোক না কেন, এখন এই মেয়েটা আমাদের বাড়ির বউ, আমাদের সম্মান কি আর করা যাবে? যেমনই হোক না কেন আমাদের একে নিজের করে নিতে হবে। যৌতুক হিসাবে যতটা পাওয়া গেছে সেই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। নিজের শাশুড়ির মুখ থেকেই সমস্ত কথা শুনতে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু আমি তাকে কিছু বলতে পারছিলাম না। সমস্ত বিষয় সহ্য করে আমি চুপচাপ বসে রইলাম। তারপরেও আমার শাশুড়ি বলতে লাগল, বোমা, আমার পায়ে খুব ব্যথা করছে, নাও তাড়াতাড়ি করে আমাকে একটু মেসেজ করে দাও তো। এই বলে আমার শাশুড়ি তাড়াতাড়ি করে নিজের পা দুইটা আমার এদিকে এগিয়ে দিলেন। আমিও চুপচাপ তাকে মেসেজ করতে লাগলাম, আর সে খুব আরামে নিজের মাথা এলিয়ে চোখ বন্ধ করে ঘুমোতে লাগলেন। আমি মনে মনে ভাবতে শুরু করেছি যে কোথায় আমি নিজের স্বামীর সাথে দেখা করার স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই লোকেরা তো আমার পিছনেই ছাড়ছে না। এখন অনেক রাত হয়ে গেছে, কিন্তু তারপরেও লোকেরা আমার কাছ থেকে বাইরে যাওয়ার নাম অবধি নিচ্ছে না।
কিন্তু তারপর আবার ভাবলাম আমাকে সমস্ত কিছুর অভ্যাস করে নিতে হবে। কেননা আমাকে এদের সাথে সারা জীবন কাটাতে হবে। যাই হোক, কিছু সময় পরে আমার শাশুড়ি বলতে লাগলেন, চলো, অনেক সেবা করে ফেলেছ, এখন আমাকে ছেড়ে দিয়ে আমার ছেলের সেবা করো গিয়ে। এরপরে আমার শাশুড়ি আমাকে বলতে লাগলেন যে, দেখো, নিজের এই সমস্ত গয়নার খেয়াল রেখো, একটা গয়নাও এদিক ওদিক হওয়া চাই না। এটুকু বলেই তিনি কেবিন থেকে বাইরে বেরিয়ে গেলেন। তিনি চলে যাওয়াতে আমি শান্তির নিঃশ্বাস নিলাম। এখন রাত অনেক হয়ে গেছে। আমি চুপচাপ নিজের ঘোমটা তুলে নিজের চুল খুলে দিলাম আর জানলার পাশে বসে পড়লাম। ঠান্ডা হাওয়া আর বাইরের সৌন্দর্য দেখে আমার ভিতরে ভিতরে খুব শান্তি অনুভব হচ্ছিল। ট্রেন নিজের গতিতে চলতে শুরু করেছিল। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ঘন জঙ্গল, তার উপরে পূর্ণিমার চাঁদ যেন স্বর্গের মতো মনে হচ্ছিল। আমি কিছু সময় চুপচাপ বাইরের দৃশ্য দেখতে লাগলাম আর গুনগুন করে গান গাইছিলাম। এরপরে আমার হঠাৎ করে খেয়াল যে অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু আমার স্বামী এখনো অবধি আমার কাছে কেন আসছে না, আমি সমস্ত কিছুই ভাবছিলাম। তখনই আমার কেবিনের দরজায় কারো আসার শব্দ শুনতে পেলাম। আমি বুঝে গেলাম যে আমার স্বামী আসছে। আমি তাড়াতাড়ি সোজা হয়ে বসে পড়লাম আর নিজের ঘুমটা আস্তে আস্তে করে মাথায় উঠিয়ে দিলাম। আমার স্বামী ভেতরে এসে পড়ল। এরপরেও নিজের মুকুট খুলে এক সাইডে রাখুন। আমার মনে হয়েছিল ও আমাকে কোনো না কোনো কথা তো অবশ্যই বলবে, আর আমি প্রথমবার নিজের স্বামীর গলার আওয়াজ শুনতে পাব। আমি চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম। সে নিজের পাঞ্জাবি খুলে আমার সামনের সিটে রেখে দিল। তারপরে চুপচাপ আমার পাশে এসে বসে পড়ল। এরপরে সে আস্তে আস্তে আমাকে ছোঁয়ার চেষ্টা করল আর আমার চুলকে এক সাইডে করে দিল। তার এরকম করাতে আমার মধ্যে একটা অদ্ভুত রকমের ঢেউ খেলে গেল। আমার এরকম মনে হচ্ছিল যে আমি যেন কারেন্টের শক খেয়েছি। লজ্জায় আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, এটা কি, এত আসার সাথে সাথে সবকিছু করতে শুরু করে দিয়েছে। আমার তো মনে হয়েছিল যে এ আমার সাথে কিছু সময় কথা বলবে, তারপরে কিছু সময় আমার প্রশংসা করবে, কিন্তু এ তো এরকম কিছুই করল না, এসেই শুরু করে দিল। তখন আমি ভাবলাম, হয়তো হতে পারে যে আমার স্বামী আমার জন্য খুব বেশি অস্থির হয়েছিল, এই কারণেই ওদের সহ্য করতে পারছে না। এরপরে আমার স্বামী আমাকে ঘুরিয়ে তার দিকে বসা আর আমার মুখ নিজের দুহাতে নিয়ে খুব গভীরভাবে দেখতে লাগল। আমি মুখে হালকা হাসি নিয়ে আস্তে আস্তে আমিও নিজের চোখ উঠলাম আর একনজোর নিজের স্বামীর দিকে তাকালাম। যখন আমি আমার স্বামীকে দেখলাম তখন তাকে দেখে আমার মন খুব খুশি হয়ে গেল, কেননা আমার স্বামী দেখতে খুব হ্যান্ডসাম। যেরকম আমি মনে মনে চাইতাম সে একদম সেরকমই ছিল। এটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম যে সে কম ভগবান আমাকে মনের মতো একজন জীবনসাথী দিয়েছেন, না তো শুধু দেখতে ভালো ছিল, বরং ওর হাইট, শরীর স্বাস্থ্য খুবই ভালো ছিল। ওর পেশিবহুল শক্তিশালী হাত আমাকে ভিতরে ভিতরে অস্থির করে তুলেছিল। এরপরেও আমার শরীর থেকে এক এক করে গহনা খুলতে লাগল। এরপরে সেগুলোকে একটা কাপড়ের পুটলিতে করে এক সাইডে রেখে দিন। এই অনুভব আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আর আমার স্বামী যে রকমভাবে অস্থির হয়ে আমাকে কাছে পেতে চাইছিল, সেটা আমাকেও খুব খুশি করে দিয়েছিল, কেননা ও আমার সময়ের পুরো খেয়াল রাখছিল। আমি খুব খুশি হয়েছিলাম আর আমিও আমার স্বামীর সাথে সম্পূর্ণরূপে সাথ দিয়েছিলাম। এদিকে ট্রেন খুব স্পিডে ছুটছিল আর ওদিকে আমরা আমাদের কাজে জমেছিলাম। এরপরে না জানি কখন, এতক্ষণ পরিশ্রম করার ফলে কখন যে আমার চোখ লেগে গেল সেটা আমি বুঝতে পারিনি। সকালের দিকে আমার কামরার বাইরে হালকা হালকা কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, যেটা শুনে আমি তাড়াতাড়ি করে উঠে বসে পড়লাম। এরপর আমি লক্ষ্য করে দেখলাম যে আমার স্বামী কেবিনের মধ্যে নেই। আমি বুঝে গেলাম যে ও হয়তো ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেছে। আমি তাড়াতাড়ি করে নিজের কাপড় বদলালাম আর নিজেকে ঘোমটায় ঢেকে নিয়ে যখন বসলাম, তখনই আমার শাশুড়ি নন্দ আর আমার শ্বশুর হন্তদন্ত হয়ে আমার ক্যাবিনের মধ্যে ঢুকে পড়ল। প্রথমে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি হয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে।
তখন আমার শাশুড়ি বলতে লাগলেন যে, তোমার সমস্ত গহনা ঠিকঠাক আছে তো? হঠাৎ তার মুখে এই রকম কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। কেননা এই সময় শুধুমাত্র একটা লোক ছাড়া আমার শরীরে আর কোনো গহনা ছিল না। কেননা আমার স্বামী রাতের বেলা আমার সমস্ত গহনা খুলে খুলে ফেলেছিল। আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমাকে ভালোভাবে দেখতে শুরু করে দিল। এরপরে এটা দেখে হতবাক হয়ে গেল যে শরীরে একটা গহনা নেই। এর আগে আমি তাকে কিছু বলতাম, তিনি চিৎকার করা শুরু করে দিলেন যে এখন তো আমরা সম্পূর্ণরূপে বরবাদ হয়ে গেছি। ওই চোর না শুধু আমাদেরকে লুটে নিয়েছে, বরং বৌমার সমস্ত গহনা নিয়ে গেছে। আমাদের তো কয়েক লাখ টাকা লোকসান হয়ে গেল। আমি তো না জানি বৌমার গহনা নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। আমি ভেবেছিলাম এই গহনা পরে আমি আত্মীয় স্বজনের বাড়ি যাব আর সবাইকে গিয়ে দেখাবে আমার কাছেও এরকম দামি দামি গহনা আছে। কিন্তু এখন আমি কি করব না জানি। আমাদের তো কত লাখ টাকা লোকসান হয়ে গেল, সমস্ত টাকা পয়সা লুট হয়ে গেছে। আমার শাশুড়ি খুব বাজেভাবে কান্না করতে লাগলেন। এরপরে আমাকে বললেন, তোমার বুদ্ধিশুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে? তুমি কি করছিলে? তুমি টেরও পাওনি যে তোমার সমস্ত গহনা কখন খুলে নিয়ে গেছে? আমি তাদেরকে বলতে চাইতাম যে আমার সাথে সেরকম কিছুই হয়নি, কিন্তু আমার শাশুড়ি আমার কোনো কথা শোনার জন্য রেডি ছিলেন না। তিনি চিৎকার করতে করতে বলতে লাগলেন যে আমার তো মনে হয়েছিল যে বৌমা আমাদের পরিবারের জন্য ভালো হবে, কিন্তু এত অপয়া বেল এখনও তো আমাদের বাড়িতে পৌঁছায়নি, তাতে আমাদের কয়েক লাখ টাকা লোকসান হয়ে গেল। যদি আমি আগে জানতাম যে এরপর আমাদের জন্য অশুভ, তাহলে আমি কখনোই আমার সঙ্গীতের জন্য একে নিয়ে আসতাম না। এরপরে তিনি চিৎকার করে বললেন যে তোমাকে তো আমি ছাড়ব না। তোমার এই বোকামির জন্য না জানি আমার কত লোকসান হয়ে গেল। এখন তুমি দেখবে আমি সুমিতকে বলে কিভাবে তোমাকে অপমান করায়। তার এই কথা শুনে আমি ভিতরে ভিতরে কেঁপে উঠলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আমার স্বামী হয়তো আমার শাশুড়ির কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করবে। এখনো তো আমার মন থেকে তার সাথে কাটানো মিষ্টি সময়টাকেও বের করতে পারেনি। এই সবই ভাবছিলাম। তখনই আমার শাশুড়ি বললেন যে এই ছেলেটা এত কেয়ারলেস যে কি বলবো। তখনই দুইটা লোক আমার ক্যাবিনের মধ্যে ঢুকল, যার মধ্যে একজন লোকের গায়ে তো শুধু একটা গেঞ্জি ছিল, আর দ্বিতীয় লোকটার গায়ে কোনো কাপড়ই ছিল না, আর সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যে সে মদের নেশায় পুরোদমে চুর হয়ে আছে, কেননা সে ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছিল না। তখনই আমার শাশুড়ি একটা লোককে বলতে লাগল, একে তোমরা কোথায় পেলে? তখন ওই লোকটা বলতে লাগল যে আরে এ তো বাথরুমের মধ্যে এরকম অবস্থায় পড়েছিল, ওই চরে কেউ ছাড়েনি, এর কাপড় খুলে নিয়েছে, আর এর দামি শেরওয়ানিও খুলে নিয়েছে। যেটা আমরা এর জন্য কিনেছিলাম সেই চোর সেই শেরওয়ানিটাও নিয়ে পালিয়ে গেছে। আমি এসব শুনেছি। আমি তখনই আমার শাশুড়ি ওই লোকটাকে বলতে লাগল যে দেখ সমিত, তো নতুন বউ কতটা বোকামতো কাজ করেছে। এর নিজের সমস্ত গহনা ওই চোরের হাতে তুলে দিয়েছে। যখন চোর গহনা চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তো এর চিৎকার চেঁচামেচি করা উচিত ছিল, কিন্তু এ তো না জানি কি ঘুমিয়েছিল যে ও কিছু টের পায়নি। আমার শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে আমি তো হতভম্ব হয়ে আস্তে আস্তে নিজের চোখে উঠিয়ে সেই লোকটাকে দেখলাম, যাকে আমার শাশুড়ি সমিত বলে ডাকছিল। লোকটার চেহারা দেখেই আমার তো মাথা ঘুরে গেল, কেননা যাকে তিনি সমিত আর আমার স্বামী বলছেন সে তো সেই লোক না যে আমার সাথে কালকে রাতে বাসর রাত কাটিয়েছে, আর যাকে আমি নিজের স্বামী ভেবে আমার সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। এ তো একটা মোটাসোটা দেখতে লোক ছিল, যে কিনা নিশাতে মাতাল হয়ে আছে। একে দেখেই আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সাথে সাথে আমি এটা ভেবে চিন্তায় পড়ে গেলাম যে যদি এদের মধ্যে কেউ একথা জানতে পেরে যায় যে ওই চোর আমার সাথে সেই সব কিছুই করেছে যেটা এদের ছেলের করার কথা ছিল, তাহলে না জানিয়েই লোকেরা আমার কি অবস্থা করত। তখনই ওই লোকটা বলতে লাগল, সানি তো সারা রাত বাথরুমে পড়েছিল, এ তো নতুন বউয়ের কাছে আসেনি,
এ কথা শুনেই আমার শ্বশুর সঙ্গে সঙ্গে সানির গালে থাপ্পড় মেরে বললেন, এই ছেলেটা কখন শোধ হবে না? আরে কমপক্ষে কিছুটা তো লজ্জা কর। কালকে রাত তোর বোমার সাথে বাসর রাত ছিল। কালকে তো কমসে কম বোমার খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু তুই তো নেশা এত আসক্ত হয়ে পড়েছিল যে নেশা ছাড়া তুমি কিছুই দেখতে পাস না। তুই একবারও বোমার ব্যাপারে ভাবিস নিজে সারারাত তোকে ছাড়া তার একলা কিভাবে কাটবে। বোমা কতটা অধীর আগ্রহে তোর জন্য অপেক্ষা করছিল। কিন্তু তোর তো কারো কোনো চিন্তাই নেই। এই সমস্ত কিছু তোর মায়ের তোকে বেশি আশকারা দেবার ফল, যার কারণে তুই কারো কোনো কথা শুনিস না। আমার শ্বশুর এটুকু বলার সাথে সাথে আমার শাশুড়ি শ্বশুরের উপর চিৎকার করে বলতে লাগলেন যে, খবরদার, তুমি যদি আমার ছেলেকে কিছু বলো তাহলে ভালো হবে না। ওর কি ভুল ছিল? ভুল তো এই মেয়েটা করেছে। ও যদি সমস্ত জিনিসের খেয়াল রাখত তাহলে আজকে আমাদের লাখ টাকার লোকসান হতো না। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আসলে এই এক রাতে আমার সাথে কি থেকে কি হয়ে গেল। চোখ শুধুমাত্র আমার গয়নাও নিয়ে যায়নি, সঙ্গে আমার যত নিয়েছে। তার উপরে আমার কপালে এত খারাপ শ্বশুরবাড়ি আর এত জঘন্য স্বামী উঠেছে যে কি বলবো। তখন হঠাৎ আমার খেয়াল যে ওই চোর যখন আমার গহনা খোলা ছিল তখন সে একটা ছোট পুটলির মধ্যে সেগুলো রেখেছিল। হয়তো সেই কারণেই এরকম করছিল, যাতে আমার সাথে সবকিছু করার পরে সে ওই পুটলিটা চট করে নিয়ে সেখান থেকে চুপচাপ চলে যেতে পারে। আমি এদিক ওদিক ভালোভাবে দেখে তারপরে নিচু হয়ে তাড়াতাড়ি করে ওই কাপড়টাকে টানলাম। সেটা সেই পুটলিটা ছিল যার মধ্যে সেই চোর আমার সমস্ত গহনা রেখেছিল। আমি যখনই ওই পুটলিটা খুললাম তখন এর মধ্যে থেকে আমার সমস্ত গয়না বেরিয়ে এল। যখন সেই গহনাকে বের করে আমি দেখলাম তখন আমার শাশুড়ি একটা লোভী শিয়ালের মতো তাড়াতাড়ি করে ওই সমস্ত গহনা আমার হাত থেকে ছিনিয়ে নিল, আর তার চোখ লোভে চকচক করে উঠল। এরপরে সে খুশি হয়ে বলতে লাগল, আরে বাহ, গয়না তো চোর নিতে পারেনি। আমার শাশুড়ি বলতে লাগলেন, আমি এতক্ষণ ধরেই তাতে মরেই যাচ্ছিলাম যে আমার লাখ টাকার গয়না চুরি নিয়ে গেছে। কিন্তু কপাল ভালো যে এই লাখ টাকার গয়না কিছুই হয়নি। আমি ভাবতে লাগলাম, আমার বাবার এত কষ্টে বানানো এই গহনার উপরে এই মহিলা কিরকম নির্লজ্জের মতো নিজের অধিকার ফলাচ্ছে। তারপরে তিনি আমার দিকে তাকিয়ে রাগী স্বরে বলতে লাগলেন যে, যখন তুমি জানতে এই গয়না তুমি আগের নিচে লুকিয়ে রেখেছ, তাহলে আমাকে এতক্ষণ ধরে বলনি কেন? আমি কখন থেকে এর জন্য এত টেনশন করছিলাম যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। তারপরে কি তুমি গয়নার কথা বলতে? আমি আস্তে আস্তে বললাম, মা, আমি তখন থেকেই আপনাকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো আমাকে বলার মতো সুযোগই দেননি। আমার এই কথা শুনে আমার শাশুড়ি বলতে লাগলেন, তুমি এখনই আমার মুখে মুখে কথা বলছ। খবরদার, আমার কথার উপর তুমি কথা বল, তাহলে ভালো হবে না। আমার শ্বশুর তাড়াতাড়ি করে আমার পক্ষ নিয়ে বললেন যে, এতে বোমা কি এমন ভুল কথা বলেছে? তুমি এতক্ষণ ধরে কথা বলতে দিচ্ছিলে কাউকে? তুমি তো একাই বকবক করে যাচ্ছিলে। যাই হোক, তুমি দেখো যে কত বুদ্ধিমান বোমা পেয়েছি আমরা। এর আগে নিজের সমস্ত গহনা খুলে এক সাইডে যত্ন করে রেখে দিয়েছিল। যদি এরকম না করত তাহলে হয়তো ওই চোর এই সমস্ত গয়না নিয়ে পালিয়ে যেত। শ্বশুরের এই কথা শোনার পরে আমার শাশুড়ি চুপচাপ আমার দিকে দেখতে লাগলেন। এরপরে আমার শাশুড়ি আবার বলতে লাগলেন, এখন যা হওয়ার ছিল তা হয়ে গেছে। টাকা পয়সা কাপড় চোপড়ের লোকসান তো হয়ে গেছে। এখন কি করা যাবে? কিন্তু এই সমস্ত কিছু এই অপমানের কারণেই হয়েছে। আমি আমার শাশুড়িকে বললাম, মা, এখন আর কি করা যাবে? কে জানত যে চোর এরকম করে সব কিছু নিয়ে যাবে। এখন আমি যেমনই হোক না কেন, আমি তো আপনার বাড়ির বউ, আপনাদের বাড়ির সম্মান। এখন আমি যেমনই হোক না কেন আমার নাম তো আপনাদের সাথে জড়িয়ে গেছে। তাই এখন আর কিছুই করার নেই। আমিও নিজের শাশুড়িকে সেই কথাটাই ফিরিয়ে দিলাম যেটা উনি আমার জন্য বলেছিলেন। প্রথমে তো আমি মনে মনে এই কথাটা নিয়ে খুবই লজ্জিত ছিলাম যে একটা চোর আমার সাথে সবকিছু করে গেছে। কিন্তু এখন আমি একদমই লজ্জিত নই, কারণ এখন আমি এটাই ভাবছি যে এরকম লোকেদের সাথে এটাই হওয়া উচিত ছিল। আমার বিয়ে একটা এমন লোকের সাথে দিয়ে দেওয়া হয়েছে
যে নেশা ছাড়া আর কিছুই বোঝে না, কম সে কম আমি একবারই হোক না কেন, কিন্তু আসল পুরুষের সুখ পেয়েছিলাম। আর এই সুখ তাকে নিজের ভিতরে অনুভব করে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারব, সে যেই হোক না কেন। সত্যিকারের পুরুষ ছিল সে, আমাকে যে সুখ দিয়েছিল সেটা এই মোটা লোকটা, মানে আমার স্বামী, কখনোই দিতে পারত না। আমার মতো সুন্দরী মেয়েদের চোরের মতো লোক পাওয়া উচিত, কিন্তু আমার ফাটা কপাল, তাই আমি সমিতের মতো স্বামী পেয়েছি। কিন্তু কম সে কম আমার বাসারাত খারাপ হয়নি, যদিও সেটা ট্রেনের মধ্যে আমার স্বামী মনে করে অন্য লোকের সাথে হয়েছিল। আর সেই চোর ও আমার সাথে এতটা সততা দেখিয়েছিল যে সে আমার সাথে সবকিছু করার পরেও আমার একটা গয়নাও চুরি করে নিয়ে যায়নি। এটা ভেবেই আমি মনে মনে হাসতে লাগলাম। আমাকে হাসতে দেখে আমার শাশুড়ি আমাকে বললেন, তুমি এত হাসছো কেন? তখন আমি ধীর গলায় বললাম যে আসলে আমি এটা ভেবে খুশি হচ্ছে যে আমাদের গহনা বেঁচে গেছে, আর এখন আপনি আত্মীয় স্বজনের কাছে গহনা পরে আরামসে যেতে পারবেন। আমার এই কথা শুনে আমার শাশুড়ি বললেন, হ্যাঁ, তুমি এই কথাটা ঠিকই বলেছ। এর কিছুক্ষণ পরে তারা সবাই আমার কেবিন থেকে বেরিয়ে গেলেন। আমার স্বামীও আমার শ্বশুরের সাথে কেবিন থেকে বেরিয়ে গেল। আমি আর একবার চুপচাপ জানলার কাছে বসে বাইরের দৃশ্য দেখতে লাগলাম আর মনে মনে গুনগুন করে গান গাইতে লাগলাম। আর ভাবতে লাগলাম, একমতো নেশাখোর স্বামীর চাইতে এক চোর আমার কাছে অনেক ভালো। কারণ চোর তার নিজের হাতে সবকিছু খুলে বসে আমাকে মজা দিয়ে চলে গেল, কিন্তু তার লাখ টাকার জিনিসের প্রতি কোনো লোভ নাই। কি অসাধারণ ছোড়ে সে ছিল আমার জীবনের প্রথম বর্ষার রাতে। বন্ধুরা, ঘটনাটি এখন আমি অনেক মিস করি আর ভাবি কখন আসবে আমার জীবনে আর একটা সেরকম চোর, যে চোরের দেওয়া সুখ এখনও আমি ভুলতে পারিনি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।